অর্থনৈতিক কামব্যাককে মিরাকল বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিরুদ্ধে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ ক্রীড়া উপদেষ্টা। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার। পরবর্তী শুনানি 22 এপ্রিল। তিন দফা আমদানি শুল্ক আরোপে বছর জুড়েই চড়া ফলের বাজার। রমজান ঘিরে শঙ্কা, ভ্যাট প্রত্যাহারের আহ্বান কৃষি গবেষকদের। এবং 1.5 বছরে ইসরায়েলি কারাগারে 59 ফিলিস্তিনের মৃত্যু। আফগানিস্তানে প্রবল বর্ষণ আর শিলাবৃষ্টিতে 29 জনের প্রাণহানি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস 4 দিনের সফরে আগামী 13 মার্চ বাংলাদেশে আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি ঢাকা সফর করবেন। নিউ ইয়র্কের বাংলাদেশে স্থায়ী মিশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সেখানে বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন তিনি। রোহিঙ্গা সংকটের প্রভাব নিয়ে উদ্বেগও জানান অ্যান্টনিও গুতেরেস। গত 6 মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে তাকে মিরাকল বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবি টক অনুষ্ঠানে তিনি একথা বলেন। 15 থেকে 16 কোটি টাকা খরচ করে বিগত সরকারের মসজিদ নির্মাণের সমালোচনা করে শফিকুল আলম বলেন, যদি পাড়ার কমিটিকে দায়িত্ব দেয়া হতো তবে তা 3 কোটি টাকাতেই সম্ভব হতো। হাসিনা আমলে চুরির একটি উৎসব চলেছে বলে মন্তব্য করেন তিনি। এনার্জি খাতে রাষ্ট্রের মদতে ডাকাতি হয়েছে উল্লেখ করে এই সেক্টরে স্থায়ী সমাধানের জন্য কাজ চলছে বলেও জানান প্রেস সচিব। একটা মসজিদ আপনি করছেন এবং আপনি দেখেন রিপোর্ট এসছে আমার দেশে একটা মসজিদের দাম 15, 16, 17 কোটি টাকা, যেটা হয়তো বা একটা পাড়ার আমরা কি দেখি যে মসজিদ কমিটি কারা করেন, তো সেটা একটা পাড়ার কমিটি 3 কোটি টাকায় করতে পারতেন। পুরোটা কি চুরির বন্দোবস্ত। এমন এমন প্রজেক্ট নেওয়া হচ্ছে, এমন একটা রেল লাইন আপনি টানলেন সেখানে দিনে একটা ট্রেন সব চলে। আমি তো এত ল্যাভিশ ইকোনমি না যে আমি যা তা খরচ করবো, আমার টাকা, প্রতিটা টাকার মূল্য তো আছে। শেখ হাসিনা দেশের বাইরে বসে সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন এলজিআরডি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। গতরাতে বিজয় সরণিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সাম্প্রতিক অপরাধ দমনে বিশেষ অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, চিহ্নিত অপরাধের আইনের আওতায় আনা হচ্ছে। তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন, যদিও অধিকাংশই দেশের বাইরে, তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে, দেশের পরিস্থিতি খারাপ করতে হবে। অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিলেন আপিল বিভাগ। পরবর্তী শুনানি 22 এপ্রিল। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতা বিরোধী অপরাধের মামলা এটাই প্রথম। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই অনুমতি দেন। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার সহ 4 কারণে এই আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুক্তিযুদ্ধকালে রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। আন্তর্জাতিক আইন যারা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ম্যালাফাইড ইন্টারপ্রিটেশন ছিল, কারণ আইন স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে। হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী রাকিবউদ্দিন পাপ্পু, যুক্ত হব তার সাথে। পাপ্পু, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন তো এটিএম আজহার, রায়ের আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি, আর আইনজীবীরাই কি বলছেন জানাবেন?
এটিএম আজহারুল ইসলাম জামাতের সাবেক নেতা, তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড মামলাটি দেওয়া ছিল, সেই মামলায় যে আইনটি বিচার করা হয়েছিল, যে আইনটি সামনে এনেছিল, সেটি ছিল ডোমেস্টিক আইন। আমাদের দেশীয় যে আইন, সেই আইনের নীতি মেনে তাকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি মেনে কিন্তু কোনো রায় হয়নি, কারণ তারা তৎকালীন সময় যারা বিচারপতি ছিলেন তারা বলেছিলেন যে যেহেতু এটা দেশের একটা বিষয়, সে কারণে তারা দেশীয় আইন মেনেই এই বিচার কার্যক্রমটি চালিয়েছে। তো সেই বিষয়টাই আজকে তুলে ধরেছেন তার আইনজীবীরা যারা ছিলেন এটিএম আজহারুল, তারা তুলে ধরেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তারা ন্যায় বিচার পাননি, ন্যায়সঙ্গত হয়নি এবং আন্তর্জাতিক অপরাধের যে নিয়ম, সেই নিয়মটাই মানা হয়নি, যার কারণে তাদের গ্রাউন্ডসগুলো শুনে আদালত যখন সন্তুষ্ট হয়েছে তখন প্রধান বিচারপতি তাদের আপিলটাকে মেনে নিয়েছেন এবং পরবর্তী আপিলের ডেট দিয়েছেন 22 এপ্রিল, যেখানে পুরো বেঞ্চে আবারও এটার শুনানি শুরু হবে। তখন এই ক্ষেত্রে যখন চিফ প্রসিকিউটর, কারণ আপনি জানেন যে আজহারুলের যে মামলাটি, সেটা বাদীপক্ষ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সেই ক্ষেত্রে চিফ প্রসিকিউটরের জায়গায় গাজী এম.এস. তামিম প্রসিকিউটর, তিনি বলেন যে গ্রাউন্ডগুলো তারা তুলে ধরেছেন সেই গ্রাউন্ডগুলোতে তারা একমত, কিন্তু কিছু কিছু জায়গায় তারা দ্বিমত পোষণ করবে, কিন্তু সেটা পরবর্তীতে যখন শুনানি শুরু হবে তখন তাদের যে কথাবার্তা শুনবেন, তারপরে কিন্তু তারা আসলে বলবেন যে আসলে কি অবস্থায় রয়েছে এবং তারা তাদের অভিমত পোষণ করবে। কিন্তু যে গ্রাউন্ডটি আজকে তুলে ধরেছে সেই গ্রাউন্ডের সাথে তারা একমত এবং তারা বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তারা আদালতে এসেছেন প্রধান বিচারপতিকে সাহায্য করতে। তো সোনিয়া, এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। পাপু, আপনাকে ধন্যবাদ। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হল ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশনা দেয় কুয়েট প্রশাসন। 18 এপ্রিল বৈষম্য বিরোধীদের সঙ্গে ছাত্র দলের সংঘর্ষের পর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়। আমরা একটা ন্যায্য দাবি আদায় করছিলাম, চাচ্ছিলাম সেখানে এরকম একটা করে আন্দোলনটাকে দমাতে যাচ্ছে। এই হল ভ্যাকেন্টে 10টা আজকে, কালকে নোটিশ দিয়ে এটা 2 দিন টাইম দেওয়া উচিত ছিল। হঠাৎ সিদ্ধান্তটা দেওয়ার কারণে আসলে অনেকে একটু ভোগান্তির মধ্যে পড়ছে, যেমন বাসের বা ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে। বছরখানেক ধরে চড়া ফলের বাজার। বিলাসী পণ্য বিবেচনায় আপেল, আঙুরের মতন ফলে 3 দফায় আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে রমজান ঘিরে শঙ্কায় ক্রেতা বিক্রেতা। পুষ্টি চাহিদা পূরণে ফলের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে শুল্ক কমানোর আহ্বান কৃষি গবেষকদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ফল আমদানির ওপর 25% আমদানি শুল্ক, 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক, 30% সম্পূরক শুল্ক, 10% অগ্রিম কর, 15% ভ্যাট আর 5% অগ্রিম কর আছে। সব মিলিয়ে শুল্ক আর করের বোঝা 136%। এনবিআর এর তথ্য অনুযায়ী প্রচলিত আমদানি পণ্যের মধ্যে গাড়ি ও অ্যালকোহলের পর তাজা ফল আমদানিতেই সবচেয়ে বেশি শুল্ক গুনতে হয়। রোগীর পথ্য হিসেবে ফলের ব্যবহার অনেক, তেমনি পুষ্টি চাহিদা মেটাতেও ফল গুরুত্বপূর্ণ। আর রমজান মাসে ফলের চাহিদা বাড়ে কয়েক গুণ, দামও হয় চড়া। সামনে রোজা বলে ফলটা মানুষ অনেক বেশি খায় রোজার সময়, এখন থেকেই দাম শুরু হয়ে গেছে অনেক বেশি। সবাই হিমশিম খাচ্ছে আর কি ফল কিনতে। ডাক্তারও সাজেস্ট করে এবং এর ফলটা খাওয়ার জন্য, ফল খাইলে শরীরের জন্য ভালো, কিন্তু আসলেই সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। রমজান মাস আসলেই বাংলাদেশের সমস্ত পণ্যের দাম বাড়ে। আমি মালয়েশিয়াতে থাকছি, মালয়েশিয়াতে সব জিনিসের ছাড় দেয়, চীনারা পর্যন্ত ছাড় দেয়, কিন্তু বাংলাদেশে এটা হয় না কেন? এরা পুঁজিবাদী ব্যবসা করে। এনবিআর এর হিসেবে 2023-24 অর্থ বছরে আপেল আমদানি আগের অর্থ বছরের তুলনায় 51%, মাল্টা 70%, আঙ্গুর 29% কমেছে। প্রতি ক্যারেট পিছে 500-600 টাকা বাড়তি। বিদেশি ফলগুলো আছে না, এগুলোর দাম অতিরিক্ত। দাম বৃদ্ধির কারণে কাস্টমার যার 2 কেজি লাগে সে 1 কেজি নেয়, যার 1 কেজি লাগে সে হাফ কেজি নেয়। রোদ আসলেই কেজি প্রতি 50-100 টাকা বাইরে দেয়। আমদানি করা এসব ফলের মধ্যে ড্রাগন, স্ট্রবেরি, ডালিম সহ 10 থেকে 12 ধরনের ফল বাংলাদেশে চাষ হচ্ছে। বাকি কোন ফল উৎপাদন না হওয়ায় এসব ফলের প্রায় সবটাই আমদানি নির্ভর। তাই এসব ফল সহজলভ্য করতে শুল্ক কমানোর বিকল্প নেই। রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই ফলগুলো খাওয়া উচিত। যদি শুল্ক করটা বাড়ানো হয় তাহলে এটার অ্যাভেলেবিলিটি কমে যাবে, মানুষ সাধারণ জনগণ যারা তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ভোক্তাদের এখানে আসলে ডাইরেক্ট অংশগ্রহণের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে অ্যাসোসিয়েশন এবং যে সরকারি যারা এর সাথে যুক্ত
তাদের যৌথভাবে একটা ফর্মুলা বের করে মানুষের কিভাবে ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায় এই দিকে লক্ষ্য রাখা উচিত। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে গড়ে 7 লাখ টন ফল আমদানি হয়ে থাকে। তার মধ্যে প্রায় 80% হচ্ছে আপেল ও মাল্টা। বিদেশি ফলের বাজারের আকার প্রায় 10,000 কোটি টাকা বলে জানায় আমদানিকারকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। 1.5 বছরে ইসরায়েলি কারাগারে 59 ফিলিস্তিনি কয়েদিদের মৃত্যু হয়েছে। অন্যদিকে তীব্র শীতে 2 সপ্তাহে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দেরা প্রদেশে বিমান হামলা চালিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, গোলান মালভূমিতে দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইশতিয়াক হোসেনের প্রতিবেদন। ইসরায়েলি কারাগারে কমপক্ষে 59 ফিলিস্তিনি কয়েদি মারা গেছেন। প্যালেস্টিনিয়ান প্রিজন সোসাইটির তথ্য মতে এর মধ্যে রয়েছে গাজা উপত্যকারই 38 জন। 2023 সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এইসব কয়েদির মৃত্যু হয়। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে 1967 সালে পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে 296 বন্দী মারা গেছেন। এখনো বন্দী জীবন কাটাচ্ছেন আরও 10,000 ফিলিস্তিনি। হামাসের হাতে জিম্মি অবশিষ্ট 63 নাগরিককে উদ্ধারে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা চিন্তা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সমর্থন এবং মিশর ও কাতারের মধ্যস্থতায় গেল 19 জানুয়ারি 42 দিনের যে যুদ্ধবিরতি কার্যকর হয় তা 1 মার্চ শেষ হবে। যুদ্ধবিধ্বস্ত গাজায় তীব্র শীতে গেল 2 সপ্তাহে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এই উপত্যকার লাখ লাখ মানুষ বর্তমানে তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছেন। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দেরা প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সিরিয়ার হায়াত তাহরির আল শাম HTS-কে বিদ্রোহী গোষ্ঠী উল্লেখ করে ওই অঞ্চলে তাদের শাসন ইসরায়েল মেনে নেবে না বলে জানান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আফগানিস্তানে প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টিতে 29 জন নিহত ও আরও 6 জন আহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভবন ধসে নিহত হয়েছেন 8 জন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। এছাড়া আরেক এলাকায় বাড়ির ছাদ ধসে 1 নারী এবং তার 3 শিশু সন্তান নিহত হয়েছেন বলে জানানো হয়। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে 15 বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ। বুধবার ভোরে উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করা হয়। পুশব্যাক হওয়া বাংলাদেশিরা জানান, ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর গতরাতে বিএসএফ তাদের 15 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করে। পরে সকালে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। বরগুনার 149টি লোহার সেতু পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এলজিইডির নির্মিত সেতুগুলো এখন পরিত্যক্ত। বিভিন্ন এলাকায় সেতু ভেঙে নদী ও খালে পড়ে থাকলেও কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট অধিদপ্তর। নির্বাহী প্রকৌশলী জানালেন, অচিরেই ঝুঁকিপূর্ণ এসব সেতু সংস্কার করা হবে। গোলাম হায়দারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরগুনায় 1997-98 অর্থ বছরে এলজিডির আওতায় হালকা যান চলাচল প্রকল্পের অধীনে 149টি লোহার সেতু নির্মাণ করা হয়। এর মধ্যে বরগুনা সদরে 28টি, বেতাগীতে 18, বামনায় 42, তালতলিতে 7, আমতলিতে 22টি এবং পাথরঘাটায় 30টি। কিন্তু ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন সহ বিভিন্ন সময় অধিকাংশ সেতুই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধীরে ধীরে সেতুগুলো সিমেন্টের স্পিলার, হাতল ও অবকাঠামো ভেঙে পড়েছে। তাতে কোথাও চুরিও হচ্ছে ভাঙা অংশ। ঝুঁকিপূর্ণ এসব সেতুর ওপরে স্থানীয়রা কাঠ, বাঁশ, সুপারির গাছ দিয়ে সাঁকো তৈরি করে যাতায়াত করছেন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ছোট শিশুদের, বাচ্চাদের জন্য তো মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং মুরব্বীদের জন্য। এটা আজ প্রায় 8-9 বছর ধরে এরকম পড়ে রয়েছে। গাড়ি ঘোড়া চলছে না, আমার সমস্যা বেশি। এই বৃষ্টির দিনে আমরা খুব ভোগে আছি, পারাইতে জন্য পারি না। আমরা এই 3 বার হারছি নিজে চেষ্টায়। ব্রিজটা যাতে সুন্দরভাবে হয়, যত সম্ভব তাড়াতাড়ি, এইটাই আমরা আশা করি। বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বললেন, ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা করে এলজেডি অধিদপ্তরে পাঠানো হয়েছে। অচিরেই তা সংস্কার করা হবে। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্পে অনেকগুলো ব্রিজের প্রস্তাব পাঠিয়েছি। সেগুলো যদি এইসব প্রকল্পে
অন্তর্ভুক্ত হয় এবং ওই প্রকল্পের মধ্যে বাস্তবায়িত হয়, তাহলে আমরা আশা করছি খুব শীঘ্রই এই যে ঝুঁকিপূর্ণ ব্রিজ যে অবস্থাটা, মানুষের জনদুর্ভোগ বা জীবন নাশের যে আশঙ্কা, সেখান থেকে বরগুনাবাসী মুক্তি পাবে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আশা জেলাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর ফলে ইউক্রেন থেকে বিরল খনিজ সম্পদ আমদানির সুযোগ পাবে আমেরিকা। এদিকে ইউক্রেনের দখলকৃত ভূমির খনিজ যুক্তরাষ্ট্রকে সরবরাহের আগ্রহ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর বিশ্বব্যাংক বলছে ইউক্রেন পুনর্গঠনে কমপক্ষে $524 বিলিয়ন প্রয়োজন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টস। প্রাকৃতিক সম্পদ ও পুনর্গঠন সংক্রান্ত একটি চুক্তিতে রাজি হয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্র। চুক্তিটি সই হলে দেশটির বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্র প্রবেশাধিকার পাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে এই বিষয়ে আলোচনা করতে দ্রুতই ওয়াশিংটন সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে রাশিয়াও প্রস্তুত বলে জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে রাশিয়ার আগ্রহ আছে। রাশিয়ার আগ্রাসনের 3 বছর পর ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠন ব্যয় বেড়ে $524 বিলিয়ন পৌঁছেছে। বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইউরোপীয় কমিশন এবং ইউক্রেন সরকার যৌথভাবে এই হিসাব প্রকাশ করেছে। নতুন গবেষণার তথ্য মতে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ক্ষতি 70% বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের তুলনায় 7% বেশি। এই গবেষণা সরকারি অবকাঠামোর ক্ষতি, জনগণের জীবন জীবিকা এবং পুনর্গঠনের ব্যয় নির্ধারণ করেছে। প্রতিবেদনে জানানো হয় 2025 সালের জন্য ইউক্রেন সরকার $7.37 বিলিয়ন বরাদ্দ করেছে, তবে প্রয়োজনীয় অর্থের ঘাটতি এখনও প্রায় $10 বিলিয়ন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মাঠে নামছে আফগানিস্তান ও ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে খেলা। দুদলই নিজেদের প্রথম ম্যাচ হারার সেমিফাইনালে দৌড়ে এগিয়ে থাকতে জয়ের কোনো বিকল্প নেই কারোই। যদিও রান রেটে এগিয়ে থাকায় সেই দৌড়ে ইংলিশরাই থাকছে এগিয়ে, তবে হেড টু হেড পরিসংখ্যানে ইংলিশদের পরাস্ত করার রেকর্ড আছে আফগানদের। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সবশেষ ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে বিকেল 3টায় শুরু হবে খেলা। সেমিফাইনালের আশা না থাকায় দু দলের জন্য নিয়ম রক্ষার ম্যাচ এটি। সেক্ষেত্রে সান্ত্বনা পয়েন্টের জন্য খেলবে বাংলাদেশ পাকিস্তান। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে পারবো। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লক্ষ্যের কথা জানিয়েছিলেন অধিনায়ক শান্ত, কিন্তু টুর্নামেন্ট সেরা তো দূরের কথা, গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশ, তাও 1 ম্যাচ বাকি থাকতে। আর নিউজিল্যান্ডের কাছে হারের পর স্বীকার করলেন আইসিসি ইভেন্টে দলের ছন্দহীনতার কথা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে তো সেমিফাইনাল পর্যন্ত গেছে বাংলাদেশ। এবার কি হলো সে বিষয়ে পর্যালোচনা হতে পারে, তবে তার আগে প্রত্যাশা শেষ ম্যাচটায় ভালো কিছু হোক, শূন্য হাত না, অন্তত 2 পয়েন্ট ঝুলিতে থাক, যেখানে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। এদিকে পাকিস্তানের অবস্থাও বাংলাদেশের মতোই। প্রথম 2 ম্যাচ হেরে গতবারের চ্যাম্পিয়নরাও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। সম্মানটা বাঁচাতে তাদেরও লক্ষ্য এই 2 পয়েন্ট। তা না হলে নিজেদের মাটিতে চরম হতাশায় পড়তে হবে রিজওয়ান বাহিনীকে। ওয়ানডে হেড টু হেড পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে অবশ্য অনেক এগিয়ে পাকিস্তান। 39 বারের মুখোমুখিতে 34 জয় তাদের, যেখানে বাংলাদেশ দল জিতেছে মাত্র 5 বার। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের 7 উইকেটে হারায় পাকিস্তান। তবে গত বছর টেস্ট সিরিজে রাওয়ালপিন্ডির মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে রান রেটে এগিয়ে কিন্তু বাংলাদেশ, তাই গ্রুপ এর পয়েন্ট টেবিলে পাকিস্তান তলানিতে। ফলে বাংলাদেশকে খুব সহজে পাকিস্তান হারিয়ে ফেলতে পারবে সেটিও বলা যায় না। এদিকে রাওয়ালপিন্ডির মাঠে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে 2 দলই পাবে 1টি করে পয়েন্ট। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
6 মাসের অর্থনৈতিক কামব্যাককে মিরাকেল বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিরুদ্ধে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ ক্রীড়া উপদেষ্টা। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার। পরবর্তী শুনানি 22 এপ্রিল। 3 দফা আমদানি শুল্ক আরোপে বছর জুড়েই চড়া ফলের বাজার। রমজান ঘিরে শঙ্কা, ভ্যাট প্রত্যাহারের আহ্বান কৃষি গবেষকদের। এবং 1.5 বছরে ইসরায়েলি কারাগারে 59 ফিলিস্তিনির মৃত্যু। আফগানিস্তানে প্রবল বর্ষণ আর শিলাবৃষ্টিতে 29 জনের প্রাণহানি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।